পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ইতিহাসে এমন অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর অধ্যায় সম্ভবত এর আগে কখনো লেখা হয়নি। একদিকে ১৫ বছরের অজেয় ধর্মনিরপেক্ষ দুর্গের অপ্রত্যাশিত পতন, আর ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝেই সম্পূর্ণ একাকী দাঁড়িয়ে এক মুসলিম রাজনীতিকের অভাবনীয় উত্থান। চারপাশের সমস্ত রাজনৈতিক সমীকরণ যখন প্রবল ঝড়ে লণ্ডভণ্ড, তখন মুর্শিদাবাদের মাটি থেকে যে খবরটি গোটা ভারতকে স্তব্ধ করে দিয়েছে তার কেন্দ্রে রয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে সরাসরি বহিষ্কৃত হওয়ার পর নিজস্ব একটি আনকোড়া দল গড়ে তিনি সম্পূর্ণ একাই ভোটের মাঠে নেমেছিলেন। ফলাফল প্রকাশের পর দেখা গেল রাজ্যের দুটি হেভিওয়েট বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে পদানত করে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে এনেছেন তিনি। এই বিজয় শুধু কোনো সাধারণ নির্বাচনী জয় নয়, বরং মুর্শিদাবাদের সম্পূর্ণ বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের যে ঐতিহাসিক ঘোষণা তিনি দিয়েছিলেন, এই জয়ের মাধ্যমে বাংলার মাটিতে সেই ঘোষণায় আজ সবচেয়ে বড় বৈধতা আদায় করে নিয়েছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিসংখ্যানের দিকে নজর দিলে এই জয়ের বিশালত্ব অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়ে। ১৫ রাউন্ডের ভোট গণনা শেষে রেজিনগর বিধানসভা আসনে হুমায়ুন কবির একাই নিজের ঝুলিতে টেনে নিয়েছেন ১,২৩,৫৩৬টি ভোট। এই আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাপন ঘোষ তার কাছে আক্ষরিক অর্থেই খড়কুটার মতো উড়ে গেছেন। ৫৮,৮৭৬ ভোটের এক বিশাল এবং অপ্রতিরোধ্য ব্যবধানে বিজেপিকে হারিয়ে রেজিনগরের মানুষের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হুমায়ুন। অন্যদিকে নওদা বিধানসভা আসনের চিত্রটিও ছিল একই রকম চমকপ্রদ। সেখানে ২১ রাউন্ডে টানা গণনার পর হুমায়ুন কবিরের প্রাপ্ত মোট ভোট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮৬,৪৬৩টিতে। এই আসনে তিনি বিজেপির আরেক দাপুটে প্রার্থী রানা মণ্ডলকে ২৭,৯৪৩ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন। রাজ্যের সর্বত্র যখন কট্টরপন্থী শক্তির উত্থান ঘটছে, সেই মুহূর্তে দুটি আসনেই বিজেপির প্রার্থীদের সরাসরি পরাস্ত করে হুমায়ুন কবির প্রমাণ করেছেন নিজস্ব আদর্শ এবং সাহসিকতা থাকলে যে কোনো প্রবল স্রোতকেও রুখে দেওয়া সম্ভব। তার এই অভাবনীয় সাফল্যের পেছনের প্রেক্ষাপটটি ভারতের সাম্প্রতিক রাজনীতির অন্যতম চাঞ্চল্যকর নির্মাণের প্রকাশ্য ঘোষণা দিয়ে রাজ্য রাজনীতিতে ভূমিকম্প তৈরি করেছিলেন হুমায়ুন কবির। তার এই আপোষহীন ঘোষণার কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেন। কিন্তু ক্ষমতার চোখরাঙানি বা দল থেকে বিতাড়িত হওয়ার শাস্তি তাকে এক চুলও টলাতে পারেনি। বরং গত বছরের ৬ ডিসেম্বর তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সেই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিজের অবস্থানে অটল থাকেন। এরপর সম্পূর্ণ শূন্য থেকে আমজনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে এই নির্বাচনে একাই লড়াই করে তিনি বুঝিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের সাধারণ মুসলিম জনতা তার এই পদক্ষেপকে কতটা গভীরভাবে সমর্থন করেছে। ফলাফল প্রকাশের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত সাবলীল এবং সোজাসাপটা ভাষায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই নেতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষটাকে বুকে টেনে নিয়েছে এবং তার ন্যায্য অধিকার সুনিশ্চিত করেছে। প্রচারণার দিনগুলোতেই তিনি এই বিপুল জনবিস্ফোরণের আভাস পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসা লাগাতার হুমকি, প্রশাসনিক চাপ এবং নানাবিধ অপপ্রচারকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে তিনি নওদা ও রেজিনগরের মাটি নিজের দখলে রেখেছেন। তার দলের অন্য প্রার্থীরা এই নির্বাচনে জয়লাভ করতে না পারলেও হুমায়ুন কবিরের এই একক বিজয় এবং বাবরি মসজিদ নির্মাণের প্রতি তার অবিচল অঙ্গীকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি চিরস্থায়ী মাইল ফলক হয়ে থাকবে। হুমায়ুন কবির তার ব্যক্তিগত লড়াইয়ে এক অবিস্মরণীয় ইতিহাস তৈরি করলেও পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনৈতিক ক্যানভাসটি এবার সম্পূর্ণ ভিন্ন এবং রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য এক চরম অশনি সংকেত। দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাকে একটি ধর্মনিরপেক্ষ রাজ্য হিসেবে টিকিয়ে রাখার পর অবশেষে ক্ষমতা হারাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ইতোমধ্যে ২০০টিরও বেশি আসনে জয়লাভ করে পশ্চিমবঙ্গে তাদের সরকার গঠনের পথ পুরোপুরি প্রশস্ত করে ফেলেছে। অন্যদিকে টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ১০০ গণ্ডিও পার হতে পারেনি। অজেয় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা তৃণমূলের এই মর্মান্তিক পতন এবং বিজেপির এই নিরঙ্কুশ বিজয় রাজ্যের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক কাঠামোকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। এই বিশাল রাজনৈতিক পালাবদলের মূল কারণ খুঁজতে গেলে অত্যন্ত নির্মম কিছু পরিসংখ্যান সামনে আসে। ভারতের অন্যতম স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজের তথ্য অনুযায়ী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যখন রাজ্যের হিন্দু ভোটের প্রায় ৫০% নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেছিল রাজ্যের মুসলিম ভোট। সেবার প্রায় ৭৫% মুসলিম ভোট একচেটিয়াভাবে
তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়েছিল। নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকার আগ্রাসী প্রচারণা, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর লাগাতার চাপ কোনো কিছুই সেই ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারেনি। রাজ্যের প্রতি 3টি ভোটের একটি হলো মুসলিম ভোট, আর এই ভোট সম্পূর্ণ একত্রিত থাকার কারণেই গত নির্বাচনে ধর্মনিরপেক্ষ শক্তির জয় সুনিশ্চিত হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে সেই দুর্ভেদ্য প্রাচীরটি পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব অত্যন্ত ভালোভাবে অনুধাবন করতে পেরেছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট তারা কোনো অবস্থাতেই পাবে না। তাই তারা একটি সুনির্দিষ্ট এবং ভয়াবহ রাজনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করে, যার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো উপায়ে মুসলিম ভোটকে খণ্ডিত করা। আর অত্যন্ত আক্ষেপের বিষয় হলো, সুকৌশলে পাতায় বিভাজনের ফাঁদেই পা দিয়েছে রাজ্যের মুসলিম ভোটারদের একটি বড় অংশ। রাজনীতির মাঠে ক্ষমতা দখলের জন্য একটি অত্যন্ত নিখুঁত এবং পরীক্ষিত মডেল রয়েছে, যা আসাম মডেল নামে ব্যাপকভাবে পরিচিত। আসামের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশটি পেত কংগ্রেস, কিন্তু সেখানে যখন বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ সরাসরি মাঠে অবতীর্ণ হয়, তখন স্বাভাবিকভাবেই মুসলিম ভোট কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর সরাসরি ফলাফল হিসেবে ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তি নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হয়ে পড়ে এবং মাঝখান থেকে বিজেপি অত্যন্ত সহজেই আসামের ক্ষমতা দখল করে নেয়। পশ্চিমবঙ্গেও ঠিক হুবহু এই একই মডেল প্রয়োগ করা হয়েছে। রাজ্যের মুসলিম ভোটারদের একাংশ মনে করেছিলেন তৃণমূল কংগ্রেস তাদের শিক্ষা বা কর্মসংস্থানের জন্য আশানুরূপ কাজ করেনি। এই ক্ষোভ এবং নতুন বিকল্পের সন্ধানে তারা নিজেদের ভোট ভাগ করে ফেলেন। কেউ আসাদুদ্দিন ওয়াইসির মিমের দিকে ঝুঁকেছেন, কেউ বা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোর দিকে সমর্থন দিয়েছেন। মুসলিম ভোটের এই খণ্ড বিখণ্ড অবস্থায় বিজেপির জন্য বাংলার ক্ষমতার মূল দরজাটি হাট করে খুলে দিয়েছে। ভোট ভাগ হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের শক্তি হুহু করে কমে যায় এবং সেই সুযোগে বাংলার সিংহাসনে আসীন হয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে মুসলিম সমাজের সব প্রত্যাশা হয়তো শতভাগ পূরণ হয়নি, কিন্তু একটি নিরেট বাস্তবতাকে আজ কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা গুজরাটের মতো রাজ্যগুলোতে বোলডোজার রাজনীতি, বিনা বিচারে মুসলিমদের বাড়িঘর গড়িয়ে দেওয়া বা রাস্তায় ফেলে পিটিয়ে মারার যে ভয়াবহ সংস্কৃতি বিজেপি প্রতিষ্ঠা করেছে, তা এতকাল বাংলায় প্রবেশ করতে পারেনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত অবস্থানের কারণে। তিনি কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখার একটি ইস্পাতের ঢাল হিসেবে কাজ করেছেন। আজ সেই ঢালটি পুরোপুরি চুরমার হয়ে গেছে। নতুন এই কট্টরপন্থী সরকারের অধীনে বাংলার সামাজিক ও রাজনৈতিক চিত্রটি কেমন হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক অজানা এবং শীতল আতঙ্ক তৈরি হয়েছে। বিজেপি তাদের রাজনৈতিক প্রচারণায় সবসময় বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুটিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। ভারতের অন্য যে কোনো রাজ্যে ফায়দা লুটতে হলে বা নির্বাচনের সময় এলেই তারা বাংলাদেশের নাম জড়িয়ে কাল্পনিক ভীতি তৈরি করাকে নিজেদের মজ্জাগত অভ্যাসে পরিণত করেছে। দীর্ঘদিন ধরেই দলটির শীর্ষ নেতারা অত্যন্ত খোলামেলাভাবে অভিযোগ করে আসছেন তৃণমূল সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ভোট ব্যাংক বানিয়েছে। এই উস্কানিমূলক বক্তব্যের মূল লক্ষ্যই হল সাধারণ হিন্দু ভোটারদের মনে একটি স্থায়ী ভীতি তৈরি করা এবং মেরুকরণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করা। এখন যেহেতু তারা সরাসরি ক্ষমতায় বসেছে, তাই তাদের সেই প্রকাশ্য হুমকিগুলো বাস্তবে রূপ নেওয়ার সময় চলে এসেছে। ন্যাশনাল